চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে জাপান সরকার। বেজিং এর পক্ষ থেকে টোকিওর বিরুদ্ধে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নেয় জাপানের মন্ত্রিসভা। আগামী অর্থ বছরের জন্য জাপানের অনুমোদিত প্রতিরক্ষা বাজেটের পরিমাণ 58 বিলিয়ন মার্কিন ডলার, যা চলতি বছরের তুলনায় 9.4% বেশি। জিডিপি এর 2% প্রতিরক্ষা ব্যয় উন্নীত করার যে 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে টোকিও, এটি তার চতুর্থ বছরের বরাদ্দ। বাজেট পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাল্টা আঘাতের সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় প্রতিরক্ষা শক্তিশালী করার উপর। এর লক্ষ্যে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি চালকহীন সমরাস্ত্র ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2028 সালের মার্চের মধ্যে শিল্ড প্রকল্প এর আওতায় উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। এই প্রকল্পে বড় আকারের চালকহীন আকাশযান, নৌযান এবং পানির নিচে ব্যবহৃত ড্রোন মোতায়েনের জন্য প্রায় 100 বিলিয়ন ইয়েন ব্যয় ধরা হয়েছে। দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও জাপানের মধ্যে বাড়তে থাকা বৈরিতার প্রেক্ষাপটে এই বাজেট বৃদ্ধির ঘোষণা এসেছে। জাপান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর যে কোনো উদ্যোগ নিলেই চীন নিয়মিতভাবে তার বিরোধিতা করে আসছে। গত নভেম্বর দুই দেশের সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেন, চীন যদি তাইওয়ান দখলের লক্ষ্যে সামরিক অভিযান চালায় তাহলে জাপানও এতে জড়িয়ে পড়তে পারে। এই মন্তব্যের পর বেজিং তীব্র প্রতিক্রিয়া জানায় এবং কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পাল্টা পদক্ষেপ নিতে শুরু করে। চীনা কর্মকর্তারা জাপানের সামরিক ও পরিকল্পনা ও নীতির বিরোধিতা অব্যাহত রেখেছেন। গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় জাপানের সাম্প্রতিক মহাকাশ প্রযুক্তি উন্নয়ন মহাকাশকে সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে, যা অস্ত্র প্রতিযোগিতা বাড়াতে পারে। জাপানি সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2023 সালের মার্চ থেকে টোকিও একাধিক রকেট উৎক্ষেপণ করেছে, যার মাধ্যমে পণ্যবাহী যান, জিপিএস ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং শিয়াওগাং রবিবার বলেন, অতীতে জাপানি সমরবিদদের অতর্কিত হামলার ইতিহাস এবং বর্তমান আক্রমণাত্মক মহাকাশ নীতির কারণে আরেকটি পার্ল হারবার ধরনের পরিস্থিতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ভারতের চিকিৎসা ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করল কেরালা। কোচির এর্নাকুলাম জেনারেল হাসপাতালে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো জেলা পর্যায়ে সফলভাবে হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। সোমবার সম্পন্ন হওয়া এই যুগান্তকারী অস্ত্রোপচারের মাধ্যমে প্রমাণ হলো অত্যন্ত জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সেবাও সাধারণ মানুষের নাগালে আনা সম্ভব। এই অস্ত্রোপচারটি করা হয় দুর্গা নামের এক নেপালি নারীর শরীরে। সফল অস্ত্রোপচারের পর তাকে বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক দল জানিয়েছেন, রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত হৃদযন্ত্র প্রতিস্থাপনের মতো জটিল চিকিৎসা সাধারণত বড় বেসরকারি হাসপাতাল কিংবা বিশেষায়িত সরকারি মেডিকেল ইনস্টিটিউটে সীমাবদ্ধ ছিল। জেলা স্তরের কোনো সরকারি হাসপাতালে এমন সাফল্য ভারতে এই প্রথম। এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে শিবু নামের এক ব্যক্তির পরিবারের নিঃস্বার্থ সিদ্ধান্ত। কোল্লাম জেলার চিরাক্কাল এলাকার 47 বছর বয়সী শিবু সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিরুবনন্তপুরম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসকরা তাকে ব্রেইন ডেড ঘোষণা করার পর তার পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। শিবুর হৃদযন্ত্র ছাড়াও লিভার, কিডনি, কর্নিয়া, ত্বক এবং হার্ট ভালভ দান করা হয়েছে। তার দান করা লিভার এবং একটি কিডনি ইতোমধ্যে কিমস হাসপাতালে অন্য রোগীদের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই ঐতিহাসিক সাফল্যের জন্য চিকিৎসক দল এবং দাতা শিবুর পরিবারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে কেরালা সরকার ধারাবাহিকভাবেই কাজ করে যাচ্ছে। এই সাফল্য সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন। চিকিৎসকদের মতে এই অর্জন কেবল একটি সফল অস্ত্রোপচার নয়, বরং এটি অঙ্গদান সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের অন্যান্য সরকারি হাসপাতালের জন্য এটি একটি
নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী বছর দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্রমবর্ধমান সামরিক চাহিদা পূরণে নতুন গোলাবারুদ কারখানা নির্মাণের আদেশও দিয়েছেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানায়, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম একটি গোলাবারুদ কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষেপণাস্ত্র ও গোলান্দাজ বাহিনীর প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার নির্দেশ দেন। কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনীর চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পিয়ংইয়ং এর সামগ্রিক উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো প্রয়োজন বলে মনে করেন কিম। সে লক্ষ্যে নতুন কারখানা নির্মাণের উপর জোর দেন তিনি। কিম বলেন, যুদ্ধ প্রতিরোধের সক্ষমতা জোরদার করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে এসব পরীক্ষার উদ্দেশ্য হলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়ানো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উপর কৌশলগত চাপ সৃষ্টি করা এবং ভবিষ্যতে রাশিয়ার অস্ত্র রপ্তানির সম্ভাবনা বিবেচনায় নেওয়া। এর একদিন আগেই রাষ্ট্রীয় গণমাধ্যম কিমের পারমাণবিক সাবমেরিন কারখানা পরিদর্শনের খবর প্রকাশিত হয়। ওই পরিদর্শনে তিনি দক্ষিণ কোরিয়ার সাবমেরিন নির্মাণ সংক্রান্ত হুমকি মোকাবিলার অঙ্গীকার করেন। একই সঙ্গে পানির নিচে চলাচল উপযোগী নতুন ধরনের গোপন অস্ত্র নিয়ে চলমান গবেষণার অগ্রগতিও খতিয়ে দেখেন তিনি। বিশ্ব অস্ত্র বাজারে চীন নিজের অবস্থান আরও শক্তিশালী করছে। এই প্রক্রিয়ায় চীনা যুদ্ধ বিমানের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য ক্রেতা হিসেবে সামনে এসেছে পাকিস্তান। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চলতি সপ্তাহে জমা দেওয়া পেন্টাগনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত চীন বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ। দেশটি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না এভিআইসি এবং নরিনকো এই রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চীনের অস্ত্র রপ্তানি কার্যক্রম তার পররাষ্ট্রনীতি ও উন্নয়ন কূটনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর আওতায়। তুলনামূলক কম দাম ও সহজ চুক্তি শর্তের কারণে উন্নয়নশীল দেশগুলোর কাছে চীনা অস্ত্র দিন দিন বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিমান রপ্তানিতে পাকিস্তানই চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। বর্তমানে চীন 3 ধরনের যুদ্ধবিমান রপ্তানির প্রস্তাব দিচ্ছে: পঞ্চম প্রজন্মের FC-31 স্টেলথ ফাইটার, চতুর্থ প্রজন্মের J-10C মাল্টিরোল যুদ্ধবিমান এবং যৌথভাবে উন্নয়ন করা JF-17 থান্ডার। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয় যে J-10C যুদ্ধবিমান এখন পর্যন্ত একমাত্র পাকিস্তানেই রপ্তানি করেছে চীন। 2020 সালের পর দেওয়া দুটি অর্ডারের আওতায় 2025 সালের মে পর্যন্ত পাকিস্তান বিমান বাহিনী 20টি J-10C বিমান গ্রহণ করেছে। মোট অর্ডারের সংখ্যা 36টি, যদিও মিশর, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান ও বাংলাদেশ সহ কয়েকটি দেশ এই বিমান আগ্রহ দেখিয়েছে। পাকিস্তান ছাড়া অন্য কোনো দেশে এটি এখনো রপ্তানি হয়নি। এছাড়া JF-17 কর্মসূচিকে চীন পাকিস্তানের সফল প্রতিরক্ষা সহযোগিতার অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। যৌথভাবে উৎপাদিত এই যুদ্ধ বিমান বর্তমানে আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে। ইরাকও এ বিষয়ে আলোচনা চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাকিস্তানের জন্য JF-17 কেবল বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদই নয়, বরং এটি একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা রপ্তানি পণ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুদ্ধবিমানের পাশাপাশি চীন পাকিস্তানকে উন্নত ও আঘাত হানতে সক্ষম ড্রোন সরবরাহ করছে। এর মধ্যে চাইহং ও উইংলুং সিরিজের ড্রোন উল্লেখযোগ্য। এসব ড্রোন অন্যান্য দেশেও রপ্তানি করা হচ্ছে, যার ফলে বিশ্ব ড্রোন বাজারে চীনের প্রভাব ক্রমেই বাড়ছে।